সো উই অল নো দ্য ড্রিল যে ইনশটে গিয়ে আমাদেরকে প্রথমে একটা নতুন প্রজেক্ট খুলে মানে নতুন একটা ভিডিও প্রজেক্ট খুলে এখানে যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে আমাদের যে ফুটেজগুলো সেগুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং আমরা যে যে ফুটেজ ব্যবহার করব সেগুলো সিলেক্ট করে এই যে ডান দিকে নিচে টিক বাটনে ক্লিক করলে আমরা সেই প্রজেক্টটা আমাদের ইয়েতে অ্যাড করে নিতে পারবো। এরপর আমরা কালার গ্রেডিং করা শুরু করব। কালার গ্রেডিংয়ের জন্য এই যে অ্যাডজাস্টে গিয়ে আমরা প্রথমেই লাইটনেস দেখব যে ঠিক আছে কি না। লাইটনেস আমি একটু কমই চাচ্ছিলাম, তো বেশি বাড়ালাম না, 5 পর্যন্ত দিলাম। এরপর কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দেখব যে কোনটা ভালো লাগছে। আমি সাধারণত একটু লো কন্ট্রাস্ট রাখি, কিন্তু মুডের প্রয়োজনে একটু কন্ট্রাস্টই যদি করার দরকার হয় সেটা আবার করেও থাকি। তো আপাতত একটু লো কন্ট্রাস্ট রাখলাম। এরপর ওয়ার্মথ আমি একটু সামান্য বাড়াবো যেহেতু একদম লাইট কম। এরপরে টিন্ট আমরা ব্যবহার করি হচ্ছে সাটল কালার ওভারলে করার জন্য। এটা মুড বা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। তো আপনারা টেনে টেনে দেখবেন যে কোন গ্রেডিংয়ে আপনার বেটার লাগছে, সুইটেবল লাগছে। তো আমি টিনটা গ্রিনের দিকে নিলাম না, আমি হালকা একটু রেডিশ রাখলাম আর কি আপাতত। এরপর আমরা যাব স্যাচুরেশনে। স্যাচুরেশন খুবই ট্রিকি একটা পার্ট। এটা বেশিরভাগ সময় আপনি যদি অতিরিক্ত দিয়ে দেন তাহলে ভিডিও পুরোটাই খারাপ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো আমি সাধারণত স্যাচুরেশন সবসময় নিউট্রাল রাখার চেষ্টা করি এবং মিনিমাম স্যাচুরেশন হচ্ছে একটা ভিডিওকে মোর সিনেম্যাটিক লুক দেয়। আর এরপর আমরা চলে যাচ্ছি কার্ভে। কার্ভে দেখবেন 4টা অপশান আছে, সাদা, লাল, সবুজ, নীল, বেসিক যে কালারগুলো। আপনারা এটা সিলেক্ট করে করে আপনার ভিডিওর যে সাদা অংশগুলো বা লালের অংশটা বা গ্রিনের অংশটা এইটা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন এবং আপনারা এইভাবে এই যে লাইনটা দেখছেন এটাকে বলে হচ্ছে এস কার্ভ। তো এই কার্ভ লাইনটা আপনারা টেনে টেনে আপনাদের যে যদি একটু ফেডেড ইফেক্ট লাগে বা একটু মোর একটু আর্দি টোন বা ভিন্টেজ টোন লাগে, এটা আপনাদেরকে সেই ভিডিওর যে আপনি স্টোরি লাইনটা বা যে আপনার মুডটা সেই অনুযায়ী আপনারা নিজেরা সিলেক্ট করে এরকম টেনে টেনে দেখবেন এবং আপনারা এই 4টা কালার নিয়েই কাজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে ভিডিওর রেড অংশটুকু, মানে আমাদের ভিডিওতে তো 4টা বেসিক কালার তো আছে, সাদা, লাল, সবুজ, নীল, এই প্রত্যেকটা কালারকে আপনারা ম্যানুয়ালি গ্রেড করতে পারবেন। তো আমি যে কোনো সময় যে কোনো প্রয়োজন অনুযায়ী বা যদি কখনো আমার হাতে সময় থাকে আমি এক্সপেরিমেন্ট করার জন্য বিভিন্ন টোন বা মুড ওভাবে সেট করে ব্যবহার করি বা এক্সপেরিমেন্ট করি। অনেক সময় ফেলও হয়, বাট ইটস ওকে বিকজ ইউ অনলি নো বাই এক্সপেরিমেন্টিং। তো আপনারা হচ্ছে এইভাবে কার্ভ লাইনগুলো ম্যানুয়ালি টেনে টেনে সিলেক্ট করে আপনারা এই যে একটা ফেডেড ইফেক্ট আসছে এটা কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। এটা কোনো অ্যাকচুয়ালি ধরা বাঁধা নিয়ম নাই যে এতটুকু টানবেন এতটুকুতে সেট করবেন। ইট অল ডিপেন্ডস অন ইউর মুড। এরপর শ্যাডো, যেহেতু লাইট কম কিন্তু আমার কাছে একটু ফেডেড লাগছে তো আমি শ্যাডো একটু মানে আর কি লো করলাম। আর এরপর আমরা যাচ্ছি ইনশটে কালার নামে একটা অপশান আছে। এখানে আপনি পার্টিকুলারলি হাইলাইটের জায়গা এবং শ্যাডোর জায়গা দুইটাতে এই যে নিচে যে কালারগুলো আছে সেই ইফেক্টটা আর কি আনতে পারবেন। তো হাইলাইটের অংশটা আপনি ফোকাস করতে চাচ্ছেন না, শ্যাডোর অংশটা, এটা আপনি সিলেক্ট করে দেখবেন। এটা আসলে খুবই মিনিমাল রাখাটাই ভালো, খুব বেশি কালার অ্যাড করলে ভালো লাগে না। তো মোটামুটি আমরা হচ্ছে শ্যাডো কালার সবই হচ্ছে নাড়াচাড়া করে ফেলেছি। এরপর আমি হাইলাইট একটু কমিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হলো যে সাদার অংশটা একটু বা হাইলাইটের অংশটা বেশি জ্বলে জ্বলে যাচ্ছে, তো হাইলাইট একটু কমিয়ে দিলাম। এরপর হিউ আরেক ধরনের মানে টিন্টের মতোই আরেকটা অপশন। তো এগুলো নিয়ে আসলে প্রত্যেকটাতেই যে আপনার না মানে কিছু না কিছু চেঞ্জ আনতে হবে ইটস নট নেসেসারি, বাট ইউ ক্যান, কারণ এক একটা এক এক রকম মুড ক্রিয়েট করে। তো কোনটার কম্বিনেশনে কীরকম মুড তৈরি হবে সেটা আসলে ডিপেন্ড করবে আপনার কম্বিনেশনের উপরে। আর শার্পেন ভিডিও সবসময় চেষ্টা করবেন শার্পনেস যতটা কম রাখা যায়, ঠিক আছে? তো আমি একটা খসড়া কালার গ্রেডিং করলাম। তো খসড়া কালার গ্রেডিংয়ের পরে এখন দেখা যাক একটা সাউন্ড বা মিউজিক, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেখি, কারণ মিউজিক ছাড়া পুরো ভিডিওর অ্যাটমসফিয়ারটা আসলে পুরোপুরি বোঝা যায় না। তো এরপর আমি পুরো ভিডিওটা চালিয়ে দেখব যে কোন কোন জায়গায় সমস্যা আছে বা আমার আদৌ এই কালার গ্রেডিংটা পছন্দ হচ্ছে কিনা, আর কি কি চেঞ্জ করতে হবে। সো লেটস প্লে। পুরো
ভিডিও দেখার পর বুঝতে পারলাম যে আমার কিছু কিছু ফুটেজ ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। তো আমি সেগুলো ম্যানুয়ালি সিলেক্ট করে এগুলোর স্যাচুরেশন কমাবো। যেমন এই বাগান বিলাসটা খুবই জ্বলজ্বল করছে, এটা খুবই চোখে লাগছে এবং আমি প্রথমেই বলেছি যে ওভার স্যাচুরেশন করা যাবে না কোনোভাবেই। তো এটা স্যাচুরেশন আমি নিউট্রাল করে দিলাম কমিয়ে। এরপর একটু একটু ফেড করব এবং লালের অংশটা একটু কমিয়ে দেব যাতে এটা একটু নিউট্রাল লাগে, কারণ ওভার স্যাচুরেশন হলে কিন্তু সেটা কোনোভাবেই সিনেম্যাটিক লাগে না, ঠিক আছে? তো আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে যে আপনার কোন ফুটেজগুলোতে ওভার স্যাচুরেশন হয়ে গেছে। যেমন এই ফুটেজটা একটু প্রবলেমেটিক, এটা আমি রাখবো কিনা আমি জানি না, এটা খুবই বেশি অন্ধকার লাগছে, বাট একটু আমি চেষ্টা করছি এটা যদি উদ্ধার করা যায়। লাইটিং কিন্তু খুবই ম্যাটার করে, হ্যাঁ। আপনার যদি ফুটেজে বা ভিডিওতে যদি লাইটিং কম থাকে আপনি কিন্তু কালার গ্রেডিং করে আরাম পাবেন না এবং দেখা যাবে যে আপনার যে ভিডিওর যে ডিটেলগুলো আপনি উদ্ধার করতে পারবেন না। যেমন আমার এই জায়গাটাতে লাইটিং কম থাকার কারণে এই ফুটেজটা আমি কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারছি না। এটা প্রবাবলি আমি ব্যবহারও করব না, কারণ এটাতে ফেডেড ইফেক্ট দেওয়ার পরে এটা আরও বেশি অন্ধকার হয়ে গিয়ে এটা যে ডিটেইলিংটা আছে এটা হচ্ছে কমে গিয়েছে এবং এটা দেখতে ভালো লাগছে না। তো আপনি যে ফুটেজগুলো ব্যবহার করছেন এই ফুটেজে যেরকম স্যাচুরেশন বেশি হয়ে গেছে, মানে লালের অংশটা বেশি, তো আমি এই লালের অংশটা ম্যানুয়ালি হচ্ছে কমাবো এবং আমি এখানে একটা ট্রানজিশন দিচ্ছিলাম আর কি। তো ট্রানজিশনগুলো একটু খেয়াল করে দিবেন যাতে হচ্ছে জিনিসটা স্মুথ লাগে বা সিমলেস লাগে। এইটাতে আমি স্যাচুরেশন কমিয়ে দেব, কন্ট্রাস্টও একটু কমাচ্ছি। আর কার্ভ আই ডোন্ট নো এখনও যে এটাতে হাত দেওয়া লাগবে কিনা। স্যাচুরেশন কমিয়ে যদি কাজ হয় তাহলে কার্ভে যাওয়ার দরকার নেই, কিন্তু স্যাচুরেশন কমানোর পরে ফুটেজটা একটু বেশি ডাল হয়ে গেছে। তো ডালনেসটা কমানোর জন্য আমি একটু ওয়ার্মথটা বাড়িয়ে দিলাম, একটু হলুদ টোন অ্যাড করলাম। টিন্ট আমি প্রবাবলি ব্যবহার করব না, কারণ এটা তাইলে আরও বেশি লালচে হয়ে যাবে। তো এই ফুটেজে স্যাচুরেশন কমিয়ে এবং ওয়ার্মথটা একটু বাড়িয়ে মোটামুটি কন্ট্রোলে আনা গেছে। এবার এই ফুটেজটাতে যেটা সমস্যা, এখানে আমার স্কিন কালারটা লক্ষ্য করেন, এটা বেশি আর কি ওয়ার্ম হয়ে গেছে। স্কিন টোনটা আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব নিউট্রাল বা ন্যাচারাল যদি রাখা যায়, এটা ভিডিওতে দেখতে বেশি সিনেম্যাটিক বা বেশি সুন্দর লাগে। তো আমি ওয়ার্মথ স্যাচুরেশন দুইটাই কমিয়ে, দেখেন আমার স্কিন কালার কিন্তু মোটামুটি নিউট্রাল হয়ে এসেছে, মানে ন্যাচারাল লাগছে দেখতে। এখানে কিছু ইম্পর্টেন্ট টিপসের মধ্যে একটা হচ্ছে, আপনারা যদি স্কিন টোন এডিট করতে চান সেটা চেষ্টা করবেন যে এটা যেন অতিরিক্ত ফিল্টার বা অতিরিক্ত গ্রেডিংয়ের কারণে ডিস্টর্টেড না হয়ে যায়, মানে স্কিন কালার যেন লাল হলুদ মানে অতিরিক্ত জলজলে এইরকম না দেখায়। এটা কিন্তু তাহলে আর আপনার সিনেম্যাটিক লাগে না, এটা দেখতে কিন্তু খুবই মানে কর্কশ লাগে এবং চোখে বাঁধে। স্কিন টোন যদি নিউট্রাল হয় বা কালারগুলো যদি নিউট্রাল হয়, এটা কিন্তু বেশি চোখে মানে সুদিং বা বেশি আরামদায়ক, বেশি কমফোর্টেবল লাগে দেখতে এবং ভিডিও কোয়ালিটি বেশি এনহ্যান্স করে। তো কালার গ্রেডিংয়ের সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো আমরা আবার আরেকটু দেখি যে মোটামুটি আমাদের কি প্রবলেম বা কি চেঞ্জ করতে হবে। এখানে যেরকম এই ফুটেজে আমার পর্দাটা বেশি হলুদ লাগছে, বেশি স্যাচুরেশন বেশি কালার আমি কখনোই আসলে প্রিফার করি না, কারণ আপনারা যখন একটা সিনেমা দেখেন আপনারা দেখবেন যে সিনেমাতে কিন্তু খুব বেশি কালার ব্যবহার করা হয় না। এটা কিন্তু একটু আর্ডি টোন, একটু ভিন্টেজ আমি বলবো না, একটু মোটামুটি নিউট্রাল কালারের দিকে রাখা হয়। তো আপনারাও যদি মনে করেন যে আপনার ভিডিওটা দেখতে মোর লাইক নিউট্রাল, সুদিং এবং আরামদায়ক বা সিনেম্যাটিক লাগবে, আপনারা চেষ্টা করবেন স্যাচুরেশন, শার্পনেস বা হচ্ছে এই ধরনের কালারগুলো মিনিমাল রাখতে এবং একটু সামান্য আর কি আর্দি টোনের দিকে যেতে, তাহলে দেখবেন যে ভিডিওটা মোর সুদিং, মোর ভিন্টেজ লাইক হয়ে উঠেছে। আবার কিন্তু শুধুমাত্র কালার গ্রেডিং দিয়েই একটা ভিডিও সুন্দর হয় না। সুন্দরের জন্য আসলে এটার পিছনে অনেক কিছু থাকে। তার মধ্যে আরেকটা যেটা অন্যতম সেটা হচ্ছে স্টোরি লাইন। আমি যেরকম কিছু র্যান্ডম ফুটেজ এডিট করলাম, কিন্তু আমি কি এটা পাবলিশ করতে পারবো না, কারণ এটা আসলে মিনিংলেস কিছু র্যান্ডম ফুটেজ। এটা দিয়ে কোনো স্টোরি ডেভেলপ হয়নি, অডিয়েন্স দেখে আসলে কিছুই বুঝতে পারবে না যে কি হলো, জাস্ট সাম র্যান্ডম ফুটেজেস। তো স্টোরি লাইন ডেভেলপ করার জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সবসময় রেলেভেন্ট আপনি কি থিমে কাজ করতে চাচ্ছেন বা কোন
জিনিসটা, কোন মেসেজটা আপনি অডিয়েন্সের কাছে কনভে করতে চাচ্ছেন সেটা মাথায় রেখে ফুটেজ সিলেক্ট করতে হবে। যেহেতু আমি আপাতত বেড রেস্টে আছি, তো আমার পক্ষে তো নতুন করে ভিডিও করা পসিবল না। তো আমি পুরনো ভিডিও স্টোরেজ ঘেটে ঘেটে দেখছি যে আমি আসলে কি ফুটেজ ব্যবহার করে এখানে কিভাবে একটা স্টোরি লাইন ডেভেলপ করতে পারি, যেটা একটা পরিপূর্ণ একটা রিল বা একটা ভিডিওতে আর কি আমি কনভার্ট করতে পারবো। তো আমার আগের কিছু আনইউজড ফুটেজ ছিল, সেগুলো আমি অ্যাড করে দেখছি যে এখানে মোটামুটি সেট করা যায় কি না। কালার গ্রেডিং কিন্তু আগে যেটা ছিল আমি সেটাই রাখবো। যদি আমার এই পার্টিকুলার ফুটেজের প্রয়োজনে মনে হয় যে চেঞ্জ করা পসিবল, সেক্ষেত্রে আমি চেঞ্জ করব। আর এখন আমি যেটা করছি যে ফুটেজের কোন অংশ থেকে কোন অংশটুকু রাখবো বা বাদ দিব, মানে যেটা কাটছাট করা বলে, সেটাই করছি আর কি। এটা আসলে ডিপেন্ড করে যে আপনার কোন ফুটেজটা বা ফুটেজের কোন অংশটুকু আপনার কাছে মোর রিলেভেন্ট বা দেখতে বেশি ভালো লাগছে বা বেশি সুন্দর লাগছে, সেটা আর কি আপনি চুজ করে আপনি ভিডিওতে রাখবেন। আবার আপনার যদি মনে হয় যে আপনার ফ্রেমিংটা ভালো লাগছে না, যেমন এই পার্টিকুলার ফ্রেমিংটা আমার কাছে মনে হলো এই যে একটু দেখেন যে সামনে বেশি অংশ বেরিয়ে আছে, তো আমি ফ্রেমিংটা একটু টাইট করে নিলাম, মানে ক্যানভাস সিলেক্ট করে একটু জুম ইন করে নিলাম যাতে ফ্রেমিংটা আরেকটু টাইট হয়, দেখতে আরেকটু ভালো লাগে। তো যেটা আমি করি যে একটা ফুটেজ বা একটা ভিডিও বারবার প্লে করে দেখি আনটিল ইট ইজ স্যাটিসফাইং টু মি যে সব কিছু ঠিকঠাক আছে। তো যত বারবার আপনি আপনার ভিডিও প্লে করে দেখবেন, যত বারবার এটাকে রিভাইজ করবেন, এক্সপেরিমেন্ট করবেন, তত আপনার ভিডিও আরও বেশি রিফাইন্ড হবে, ভালো হবে। তো হ্যাঁ, এটা সময় সাপেক্ষ, কিন্তু আসলে প্রত্যেকটা ভালো কাজই সময় সাপেক্ষ। আপনি যদি 2 লাখ টাকা দিয়েও কোনো সিনেমাটোগ্রাফির ক্লাসে ভর্তি হন, তারাও আপনাকে 2 দিনে ভিডিও এডিটিং শেখাতে পারবে না। আপনাকে 2 বছরেই শিখতে হবে এবং কন্টিনিউয়াস প্র্যাকটিস এবং এফোর্ট দিয়েই শিখতে হবে। তো যেটা আমি বলতে চাচ্ছি যে আপনাদেরকে আরও বেশি রিফাইন্ড, আরও বেশি এক্সপার্টিজ এখানে ডেভেলপ করার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। যেমন আমি কিন্তু এখনও যেভাবে এডিট আপনাদেরকে করে দেখাচ্ছি, আমি এভাবেই এডিট করি এবং আমি আমার ভিডিও বারবার রিপ্লে করি, বারবার রিভাইজ করি এবং দেখি যে আমার ভিডিওতে কোথায় কোন জায়গায় সমস্যা আছে বা আমার চোখে বাঁধছে। সেই যে জায়গাগুলোতে চোখে বাঁধে আমি সেই জায়গাগুলো এডিট করে ঠিক করি। সেটা কালার হোক, সেটা ট্রানজিশন হোক, সেটা আমার যদি মনে হয় যে স্টোরি লাইন ইনকমপ্লিট লাগছে, এনিথিং আমার কাছে যেটাই চোখে লাগে আমি সেটা ঠিক করে নিই এবং এটা বারবার রিপ্লে করার মাধ্যমে। এবং আরেকটা যেটা সিক্রেট ট্রিক্স, সেটা হচ্ছে যে আমি আমার নিজের যে আগের পাবলিশ করা ভিডিও সেগুলোই আমি বারবার করে দেখি এবং নিজের ভিডিওতেই আমি সবসময় ভুল ধরার চেষ্টা করি যে আগের ভিডিওতে আমি কি ভুল করেছি, এডিটিংয়ে আমার কি ভুল হয়েছে এবং কি কাজ করলে এটা নেক্সট ভিডিওতে আরও বেশি ইমপ্রুভ করা যাবে। সো আমি এইভাবে দেখে নিজের ভিডিওর ভুলগুলো থেকে আমি শেখার চেষ্টা করি। তো এটা আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। আর আমি যখন একটা পুরো ফুটেজের মধ্যে থেকে একটা পার্টিকুলার শট বেছে নিই, এটা কিন্তু আমি মানে আরও অনেকবার প্লে করে দেখি যে আমার পারফেক্ট শটটা কোনটুকু জায়গায় আছে। আমি সেইটা এরকম স্লো মোশনে বারবার প্লে করে যে কোনখান থেকে কোনটুকু রাখবো, যেমন আমি এখানে স্পাইস জারটা মোছার কোন মুভমেন্ট থেকে কোন মুভমেন্ট পর্যন্ত কেটে রাখবো, সেটা বারবার রিপ্লে করে স্লো মোশনে দেখছিলাম। আপনারা সবসময় হ্যান্ড মুভমেন্ট যেটা সিমলেস বা স্মুথ সেই অংশটুকু রাখবেন। হাত থরবর করে কাঁপছে বা আপনার হাতে কনফিডেন্স নাই, এরকম মুভমেন্টগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সেইটুকুই পার্টিকুলার শট আপনি কেটে রাখবেন যেখানে আপনার হাতের মুভমেন্টটা একদম স্মুথ বা যেটা দেখতে একদম সুন্দর পারফেক্ট লাগছে। যেটাতে একটুখানি মনে হচ্ছে থরবর করছে, কাঁপছে বা আপনি কনফিডেন্ট না, বা বারবার হাত থেকে কিছু পড়ে যাচ্ছে বা কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, এইরকম ফুটেজগুলো আপনারা চেষ্টা করবেন কেটে বাদ দিয়ে দিতে। যতটুকু অংশ পারফেক্ট আপনি ঠিক ততটুকুই রাখবেন, দেখবেন যে ভিডিও দেখতে সুন্দর হচ্ছে। এবার কিছু নতুন ফুটেজ আমি অ্যাড করেছি, আমি আবারও প্রথম থেকে চালিয়ে দেখব যে পুরোটা দেখতে কীরকম লাগছে এবং আমার কোন জায়গাতে আর একটু সংশোধন করা দরকার।
আসলে ভিডিওর এখানে মূল সমস্যা হচ্ছে আমার স্টোরি লাইন ইনকমপ্লিট, কারণ আমি যেহেতু ওল্ড ফুটেজ ব্যবহার করছি এবং আমার কাছে কোনো পার্টিকুলার স্টোরি ডেভেলপমেন্টের কোনো থিম নাই। তো আমাকে এখন আগের ফুটেজগুলো জোড়া দিয়ে দিয়ে মোটামুটি একটা মিনিং দাঁড় হচ্ছে এরকম কিছু একটা বানাতে হবে আর কি। তো আমি এখন আরও কিছু ফুটেজ এক্সপ্লোর করছি, দেখা যাক পুরনো ফুটেজের মধ্যে কি কি পাওয়া যায় যেটা আমি এটার সাথে অ্যাড করে আরেকটু ডেভেলপড কিছু দাঁড় করাতে পারি। তো যেহেতু এখানে একটা চুড়ি পরার শট আমি নিয়েছি, তো এর রিলেটেড আরও কিছু শট যদি আমি অ্যাড করতে পারি, অ্যাক্সেসরিজ পরা বা গেট রেডি উইথ মি টাইপের ভিডিওগুলোর মতো, তো হয়তোবা এটা আরেকটু ডেভেলপড হবে এই অ্যাঙ্গেলটা। তো আমি সেইটারই রিলেটেড কিছু ফুটেজ নিয়েছি, দেখা যাক এখান থেকে আমি কোন শটটা বেছে রাখতে পারি। ভিডিওর সাথে রিলেট করে এরকম কিন্তু একটা ভালো শট বা পারফেক্ট শট বেছে নেওয়াটাও একটা ভালো ভিডিওর কোয়ালিটি। তো আপনারা শটগুলোও কিন্তু খুবই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বেছে নেবেন। কিন্তু এই শটগুলো যে অ্যাক্সেসরিজের আমি যে শটগুলো নিচ্ছি এগুলোর একটাই সমস্যা, আমি যে প্রিসেট কালার গ্রেডিংটা করে রেখেছি এই ভিডিওতে সেইটার সাথে এটাকে যদি আমি মার্চ করি সেক্ষেত্রে দেখা যায় যে স্কিন টোনটা এটা খুবই ওয়ার্ম বা খুবই জলজলে লাগছে দেখতে। তো এটা আমাকে একটু কাজ করতে হবে এটা নিয়ে। তো আমি এখানে প্রথমে ওয়ার্মথটা একটু কমিয়ে দেব। এক্ষেত্রে যেটা হবে যে স্কিন টোনের যে ওয়ার্মথটা এটা একটু কমে আসবে বা হলদে ভাবটা একটু কমে আসবে। এরপর টিন্ট স্যাচুরেশন সবই কমিয়ে বা একটু এই বারগুলো নাড়াচাড়া করে দেখব যে পারফেক্ট স্কিন টোনটা আমি কোনটাতে অ্যাচিভ করতে পারছি। যেমন এইটাতে স্কিন টোনটা মোটামুটি নিউট্রাল হয়েছে। আমি আবারও বলছি, যদি আপনারা ভিডিও অতিরিক্ত ওভার স্যাচুরেটেড করে ফেলেন এটা দেখতে কিন্তু কোনোভাবেই সিনেম্যাটিক লাগবে না, এবং ভিডিওতে যদি শার্পনেস থাকে এটা দেখতে কোনোভাবেই আপনার মানে ক্যামেরার ভিডিও বা সিনেম্যাটিক ভিডিও লাগবে না। এটা মনে হবে সাধারণ একটা মোবাইলে ধারণকৃত ভিডিও। আমরা র্যান্ডম যেরকম ভিডিও করি, মোবাইলের ভিডিও এবং ক্যামেরার ভিডিওর মধ্যে একটা অন্যতম পার্থক্য হচ্ছে মোবাইলে করা ভিডিওগুলো খুবই শার্প হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আচ্ছা এটা মোবাইলে করা। কিন্তু ডিএসএলআর বা ক্যামেরা বা এরকম সিনেম্যাটিক ভিডিওগুলো দেখবেন যে এটা শার্পনেস খুবই কম হয়, খুবই স্মুথ হয়, এবং এই কারণেই ভিডিওগুলো দেখতে চোখে আরাম লাগে। তো আপনারা শার্পনেস এবং কালার সবসময় নিউট্রাল বা কম রাখার চেষ্টা করবেন, এটা আমি আবারও বলে দিচ্ছি। এই ফুটেজে যেরকম স্যাচুরেশন অনেক বেশি, তো আমি স্যাচুরেশনটা কমিয়ে দিব। এরপর আমি আবারও দেখব যে কেমন লাগছে, এটা ট্রানজিশন ঠিকঠাক আছে কি না। আর এইটার সাথে আই থিঙ্ক আমার অন্য কোনো একটা ফুটেজ পিক করতে হবে। আমি আবারও প্রথম থেকে প্লে করে দেখব, কারণ যখন আমি একটু কনফিউজড হয়ে যাই যে আমার স্টোরি লাইন কীভাবে ডেভেলপ করব, আমি ভিডিওটা প্রথম থেকে বারবার প্লে করে দেখি এবং সেটা বারবার বোঝার চেষ্টা করি যে কোনটার পরে কোনটা সেট করলে এটা আর একটু বেশি ভালো মতো দাঁড়াবে। এখানে আসলে আরও কিছু শটের প্রয়োজন, তো আমি আরও কিছু শট এখানে অ্যাড করছি। আমি এখানে কিছু নতুন বাজারের শট অ্যাড করেছি। তো এই শটগুলোতে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমার প্রিসেট কালার গ্রেডিংয়ের কারণে এখানে স্যাচুরেশন খুব বেশি হয়ে গেছে। স্পেশালি কিছুক্ষণ পর আপনারা নোটিস করবেন এই যে এইখানে এই শটটাতে এখানে স্কিন কালারটা আপনারা যদি খেয়াল করেন খুবই খুবই হলুদ। এই একটা নিউট্রাল স্কিন কালার এবং ওভার স্যাচুরেটেড স্কিন কালার কিন্তু খুবই মানে এটা চোখে লাগে এই পার্থক্যটা। তো আমি ধরে ধরে প্রত্যেকটা আর কি যে শটগুলো আমি রাখবো সেগুলোর স্যাচুরেশন কমিয়ে দিচ্ছিলাম। বেশি যেখানে হলুদ বা যেখানে লাল লাগছে সেখানে আমি একটু স্যাচুরেশন একটু একটু করে কমিয়ে দিচ্ছিলাম যাতে চোখে এটা মাইল্ড লাগে। এরপর আমি স্কিন টোনগুলো নিয়ে কাজ করব। তো এখানে আমি অ্যাডজাস্টে আবার চলে গেলাম। এখানে আমি প্রথমে আই থিঙ্ক একটু ওয়ার্মথ কমাতে হবে। তো ওয়ার্মথটা একটু কমিয়ে দিলাম, মানে হলদে ভাবটা। টিনটাও একটু কমিয়ে দিলাম, একটু গ্রিনিশ করে দিলাম। স্যাচুরেশন তো অবশ্যই কমাতে হবে। কার্ভে আমি হাত দিব না। আই থিঙ্ক একটুখানি আমার কাছে শ্যাডোর প্রবলেম মনে হচ্ছে, মানে ফুটেজগুলো নেওয়া হয়েছে ভোরবেলা তো প্রপারলি আলো ছিল না। আর এইখানে দেখেন যে ফেসের একটা অংশে ভালো রকম শ্যাডো পড়েছে, তো এখানে ডিটেলগুলো চলে গেছে। তো আমি এই ডিটেলগুলো উদ্ধার করা যায় কিনা সেটা নিয়ে আর কি একটু এক্সপেরিমেন্ট করছিলাম, কিন্তু এখানে আসলে যেহেতু র ফুটেজে ধারণ করা না ভিডিওটা,
তো এটা আসলে ডিটেল যদি চলে যায় একবার শ্যাডোর কারণে প্লাস আমার যে প্রিসেট কালার গ্রেডিংটা আছে সেটার কারণেও, তো একবার ডিটেল চলে গেলে এটা আসলে উদ্ধার করাটা একটু কঠিন। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার কালার গ্রেডিং করার আগে হচ্ছে স্কিনের কালার এইরকম লাল এবং কালার গ্রেডিং করার পরে হচ্ছে এই যে এইরকম নিউট্রাল। তো স্কিনের কালার লাল হওয়া যাবে না, এটা যতটা সম্ভব নিউট্রাল রাখতে হবে, ঠিক আছে? এরপর আমি আরও কিছু ফুটেজ সার্চ করছিলাম, এগুলো বেশি আপনাদেরকে দেখাবো না, ইউ উইল গেট বোর্ড। যতগুলো ফুটেজ আমার কাছে মনে হচ্ছে যে আমি রেলেভেন্ট ওয়েতে ব্যবহার করতে পারবো, আমি সবকটাই হচ্ছে মানে খুঁজে খুঁজে দেখছিলাম আর কি। তো আমি আরও 2টা ফুটেজ পেয়েছি, তো এই 2টা ফুটেজ আমি ব্যবহার করব, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার প্রিসেট কালার গ্রেডিংয়ের প্রভাবে এটার যে স্যাচুরেশনটা সেটার পরিমাণটা অনেক বেশি লাগছে, তো আমার এইখানেও স্যাচুরেশনটা কমিয়ে দিতে হবে, আদারওয়াইজ এই ফুটেজটা উদ্ধার করা যাবে না। এখন আপনারা বলতে পারেন যে যদি প্রত্যেকটা ফুটেজে আমার ওভার স্যাচুরেশন হয়ে যায় দেন ওয়াই অ্যাম আই কিপিং দিস কালার গ্রেডিং, আমি কেন অন্য কিছুতে শিফট করছি না? আমি শিফট করছি না কারণ এটার ওভারঅল যে ইফেক্টটা সেটা আমার পছন্দ হয়েছে। যদি 5-6টা ফুটেজে আমার স্যাচুরেশন কন্ট্রোল করতে হয় ম্যানুয়ালি গ্রেড করে দেন ইটস ওকে, কারণ আসলে প্রত্যেকটা যে ফুটেজেরই লাইটিং ডিফারেন্ট, সিচুয়েশন ডিফারেন্ট, টাইমিং ডিফারেন্ট, সেট আপ ডিফারেন্ট, তো এটা আসলে প্রত্যেকটা ফুটেজেরই আসলে আলাদা আলাদা করে ম্যানুয়ালি কালার গ্রেডিংই করা উচিত, এটাই আদর্শ আইডিয়াল বলা হয়। কিন্তু যেহেতু আমরা রেগুলার বেসিসে ভিডিও আপলোড করি বা আমাদের হাতে সময় কম, এই জন্য আমরা শর্টকাট পদ্ধতিতে চলি, কিন্তু শর্টকাট পদ্ধতিতে আসলে খুব যে বেশি হাই লেভেলের আউটপুট অ্যাচিভ করা যায় তাও না। তো এই কারণে যেসব ফুটেজে ম্যানুয়ালি আমার আসলে ওই কালার গ্রেড করে এফেক্টটা আনা সম্ভব হচ্ছে, আমি যতটা সম্ভব শর্টকাটের মধ্যে সেটা অ্যাচিভ করার চেষ্টা করছি। এখন এই ফুটেজটাতে যেরকম, এইটাতে প্রথমতই লাইটিং কম, একে তো এটা রাতের বেলা শ্যুট করা, তার উপরে যে আবহটা আমি একটু ড্রিমি ভাব আনার জন্য একটু লাইটিং কমিয়ে একটা সাইডে ওয়ার্ম লাইট দিয়ে এটাকে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু এইটা আমার পুরো ভিডিওর সাপেক্ষে একটু লাইটিং বেশি লাগবে, এটা আলাদা করে কালার গ্রেডিং করতে হবে, একটু ওয়ার্মথটা বাড়ালাম, এটা যেন আরেকটু ভাইব্রেন্ট, আরেকটু পপ আপ করে, সেটা কিভাবে করে সেটা দেখার চেষ্টা করছি, একটু টিন্ট নিয়ে কাজ করছি, এটা একটু রেডিশ বানালাম, মেবি একটু কার্ভ নিয়ে কাজ করব, কার্ভে আমি এটার একটু সাদার যে অংশটা সেটা নিয়ে একটু নাড়াচাড়া করব, মেবি আরেকটু ওয়ার্ম থানার চেষ্টা করব, আমি চেষ্টা করব যে ব্লুইশ ভাবটা এড়াতে, কারণ আমার ওভারঅল যে ভিডিওটা সেটা একটু ওয়ার্ম টোনের দিকেই গেছে। তো মোটামুটি যতটা সম্ভব আমি এই পার্টিকুলার ফুটেজটা, যেহেতু এটা একটু শ্যাডোই, এটা আর একটু পপ আপ করিয়ে পুরো যে অ্যাম্বিয়েন্সটা ভিডিওর সেটার সাথে ম্যাচ করার চেষ্টা করব। আপনারা পার্থক্যটা খেয়াল করবেন, এই দেখেন প্রথমে হচ্ছে একটু ব্লুইশ ভাব ছিল এবং পরে একটু ওয়ার্ম হয়ে গেছে, সো আমি ওয়ার্ম ভাবটাই চাচ্ছিলাম, আর এটা পুরো ভিডিওর অ্যাম্বিয়েন্সের সাথেও এখন প্রপারলি ম্যাচ করছে। তো আমি এখানেই ভিডিওটা মোটামুটি শেষ করে দিতে চাচ্ছিলাম। তো আমি ফাইনালি আরেকবার আমার ভিডিওটা সব কিছু ঠিকঠাক আছে কিনা রিপ্লে করে কোন কোন জায়গায় আরেকটু স্লাইটলি ইমপ্রুভ করা যায় কিনা বা কোনো কিছু আমার চোখে বাজছে কিনা সেটা আমি ঠিকঠাক করে নিচ্ছি। আর যদি কিছু কালার গ্রেডিং এদিক ওদিক ক্রপ বা সোজা করা হোয়াট এভার ইট ইজ নিডেড, আমি সেগুলো করে একেবারে লাস্টে যে ওপ্যাসিটি একদম লাস্টে কমিয়ে দিয়ে এটাকে একদম শেষ করে ফাইনাল একটা চেক দিলাম। এবার আমি ছোট্ট একটা ক্যাপশন অ্যাড করবো, এই জন্য আমি টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটে আমি একটু এক্সোটিক ফন্ট ব্যবহার করার চেষ্টা করি এবং আমি দেখবেন যে কয়েক রকম ফন্ট মিলিয়ে লিখি, কয়েক রকম ফন্ট মিলিয়ে লিখলে বা ছোট বড় করে লিখলে এটা দেখতে একটু ক্যাচি লাগে, অ্যাট্রাকটিভ লাগে। তো আই ওয়াজ থিঙ্কিং যে কী ক্যাপশন দেওয়া যায়। তো যে ক্যাপশনটা আমার মাথায় এসেছে সেটা হচ্ছে ডিয়ার 2025 প্লিজ বি কোজি। তো আমি ডিয়ার 2025টা একটা ফন্টে লিখব এবং প্লিজ বি কোজি এটার জন্য আমি আরেকটা ফন্ট সিলেক্ট করব। এবং ফন্টেরও আপনি স্টাইলাইজেশন বা প্লেসমেন্ট এটা নিয়েও আপনি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে পারেন, এটা ছোট করতে পারেন, বড় করতে পারেন, বিভিন্ন জায়গায় দিয়ে দেখতে পারেন যে কিভাবে দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগছে বা অডিয়েন্সের কাছে বেশি দৃষ্টিনন্দন লাগবে দেখতে। তো আমি এরকম বড় করে ফন্ট মানে প্রায়শই ব্যবহার করি, আমার বিভিন্ন ভিডিওতে হয়তো বা আপনারা দেখেও থাকবেন।
তো আমি এখানে ফন্ট একটু এক্সপ্লোর করছিলাম, বাট আমার মনে হলো যে ফাইনালি আমি এই ফন্টটাকে মাঝখানে দিব, যাতে এটা কনস্ট্যান্টলি পুরোটা ভিডিও জুড়ে থাকে। যেহেতু এটা একটা র্যান্ডম ফুটেজ দিয়ে বানানো একটা ওভারঅল একটা স্টোরি, আই ওয়াজ থিঙ্কিং যে এটা এরকম একটা রিল হবে যেটা আমার মোটামুটি 2025 আমি কী কী করেছি বা হোয়াট আই এম এক্সপেক্টিং ফ্রম দিস ইয়ার, আমি সেইটারই কিছু ফুটেজ মানে কম্পাইল করে, ইট উইল বি আ কম্পাইলেশন অফ 2025 যতটুকু আমি এতদিন পর্যন্ত করে এসেছি সেগুলোর একটা কম্পাইলেশন হবে, এবং আই এম এক্সপেক্টিং মোর ফ্রম দিস ইয়ার। তো সেটারই একটা মানে এক্সপেকটেশন থাকবে আর কি এই ভিডিওটাতে। মানে এই বছরে আমি অলরেডি যা যা অ্যাচিভ করেছি, আমি এক্সপেক্ট করছি যে এই ইয়ারে আমি আরও বেশি কিছু অ্যাচিভ করব, এবং এই ইয়ার আমাকে আরও অনেক বেশি কিছু দিবে। তো সেই চিন্তা থেকে আমার মনে হলো যে আমি অ্যাকচুয়ালি এখানে সব কিছু কম্পাইল করিনি এই ভিডিওতে। আই এম স্টিল সার্চিং ফর দ্য ফন্ট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এই যে ক্যাপশনটা মাথায় এসেছে, আমার এই ক্যাপশনটা থেকে আই ওয়াজ থিঙ্কিং যে আমার কি তাহলে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কমপ্লিট হলো, কারণ আমি এখানে অ্যাকচুয়ালি যা যা দেখিয়েছি যে হোয়াট আই এম গোয়িং থ্রু দিস ইয়ার, এবং কী কী আমি করেছি বা করছি। তো একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট আমি এখানে মিস করেছি, যেহেতু এইটা আমার লাইফে 2025-এ আজ পর্যন্ত বা এখন পর্যন্ত যা যা ঘটেছে সেগুলোর কিছু র্যান্ডম ফুটেজের কম্পাইলেশন। আমি এখানে একটা খুবই প্রমিনেন্ট ইম্পর্ট্যান্ট পার্ট মিস করে গিয়েছি, উইচ ইজ মাই ওয়ার্ক লাইফ। তো আমার এই ভিডিওটার ক্যাপশন লিখতে লিখতে আমার মনে হলো যে ইফ আই ওয়ান্ট টু মেক দিস ভিডিও লুক কমপ্লিট, এবং আমি যদি এটা মনে করি যে এই ইয়ারে এতদিন পর্যন্ত যা যা ঘটেছে সেটার একটা শর্ট রিক্যাপ আমি দেখাচ্ছি, সেক্ষেত্রে আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি কমপ্লিট দেখানোর জন্য এখানে আমাকে আমার ওয়ার্ক লাইফেরও কিছু ফুটেজ অ্যাড করা লাগবে, কারণ মাই লাইফ ইজ also about my work. I love my work, so I have to add this to make this video look complete. তো আমি আরেকবার রিচেক দিয়ে দেখছিলাম যে আমি এখন পর্যন্ত যা যা করেছি আমার ভিডিওতে সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি এই ক্যাপশনটা থ্রু আউট দ্য ভিডিও রাখলাম, এবং এটা হচ্ছে এমনভাবে প্লেস করলাম যে যেন দেখে মনে হয় যে না, দিস ইজ দ্য মেসেজ আই এম গোয়িং টু কনভে টু মাই অডিয়েন্স। প্লেসমেন্টটাও ম্যাটার করে আসলে, আপনি আপনার মুড বা স্টোরি লাইন বা যা যা চিন্তা করছেন মাথায়, সেই হিসেবে আপনি ক্যাপশনটা অ্যাড করবেন। তো এটা হচ্ছে আমার ফাইনাল চেক, এবং এটা চেক দেওয়ার পরে আমি ডিসিশন নিব যে ওয়েদার আই এম গোয়িং টু অ্যাড মাই ওয়ার্ক লাইফ ফুটেজেস অর নট। সো লেটস ফাইন্ড আউট। তো পুরো ভিডিও দেখার পরে আই জেনুইনলি ফেল্ট দিস নিড যে হ্যাঁ, আমার এই ভিডিওটা আসলেই পুরোপুরি কমপ্লিট করার জন্য আমি যা যা করেছি এখন পর্যন্ত 2025-এ, যার মধ্যে আমার কাজের অংশটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রমিনেন্ট একটা অংশ। তো আমার কিছু ফুটেজ, আমার কাজের কিছু ফুটেজও এখানে অ্যাড করা জরুরি। সো আই এম অ্যাডিং দিস রাইট নাও। তো আমি এখন যে ফুটেজটা অ্যাড করব এটা আসলে ডকুমেন্টারি স্টাইলে নেওয়া হয়েছিল। তো এটার যে ক্যানভাস রেশিওটা সেটা হচ্ছে হরাইজন্টাল, ভার্টিক্যাল না। তো আমি এই জন্য এটাকে জুম ইন করে মোটামুটি একটা ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয় এরকম একটা ফ্রেম আমি সিলেক্ট করে এটার প্লেসমেন্ট করলাম,
দেখা যাক এটা দেখতে ভাল লাগছে কি না। তো মোটামুটি আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। সো আমি এটা রাখবো, বাট অ্যাজ ইউজুয়াল আই থিঙ্ক যে আমার এই ফুটেজে হলুদের মাত্রাটা বেশি, তো আমি ওয়ার্মথটা একটু কমিয়ে দিচ্ছি স্কিন টোনটা নিউট্রাল করার জন্য। এরপর কন্ট্রাস্ট আর স্যাচুরেশনটাও আমি একটু কমিয়ে দিব, যাতে আমার পুরো ভিডিওর যে ফেডেড ইফেক্টটা সেটার সাথে এটা একটু সামঞ্জস্যপূর্ণ হয় আর কি। আপনারা সবসময় যদি একটা ফুটেজ ম্যানুয়ালি যে কোনো একটা ফুটেজ কালার গ্রেড করেন, সেক্ষেত্রে আপনারা কালার গ্রেডিং করার পরে সেটাকে আগের ফুটেজ সহ বা আগের কয়েকটা ফুটেজ সহ রিপ্লে করে দেখবেন যে আগের ফুটেজগুলোর সাথে আপনার যে রিসেন্ট অ্যাড করা ফুটেজটা সেটা সামঞ্জস্যপূর্ণ লাগছে কি না। ঠিক আছে, তো এটা বারবার রিপ্লে করলে আপনারা বুঝতে পারবেন যে কোনো কিছু চোখে লাগছে কি না, কালার কোথাও বেশি হয়ে গেল কি না, বা আপনার ট্রানজিশনটা স্মুথ আছে কি না, এগুলো বারবার রিপ্লে করে করে আপনাদেরকে দেখে বুঝতে হবে। এখানে আমি আমার কর্মক্ষেত্রের আরও কিছু ফুটেজ অ্যাড করব। তো এই হলুদ ফুটেজটাকে মোটামুটি নিউট্রাল বানিয়েছি, আমি আরেকটা ফুটেজ অ্যাড করছি, এটাও হরাইজন্টাল। তো এটাকেও আমরা ক্যানভাসের সাথে আমাদের যে রেশিওটা সেটার সাথে ফিট ইন করাবো। জুম ইন করে পিঞ্চ করলে আপনার এই ভিডিও ফুটেজটা জুম ইন হয়। তো আমি মোটামুটি আমার যে অংশটুকু সেটাকে ফ্রেমে রেখে ওইভাবে জুম ইন করে ফ্রেমিংটা সেট করে অ্যাড করলাম ফুটেজটা। হরাইজন্টাল ভিডিওর হচ্ছে এটাই সুবিধা যে আপনি দরকার হলে দেখা যায় যে জুম ইন করে এইটা ভার্টিক্যাল ভিডিওতেও অ্যাড করে নিতে পারেন। আর কিন্তু ভার্টিক্যাল ভিডিও আবার আপনি হরাইজন্টালে কনভার্ট করতে পারবেন না, এটা একটা অসুবিধা আর কি। তো যাই হোক, আমি আবার রিপ্লে করে দেখছিলাম যে আমি সিকোয়েন্সটা ঠিকঠাক মতো রাখতে পেরেছি কিনা, বা আমার আরেকটু ট্রানজিশনটা স্মুথ হওয়া দরকার কিনা। তো যেটা হয় যে আস্তে আস্তে ভিডিওতে কাজ করতে করতে আপনার মাথায় আরও অনেক রকম ফুটেজ অ্যাড করার বা অনেক রকম আইডিয়া আসে। তো আমার মনে হলো যে অ্যাড যখন করছি আরও কিছু অ্যাসপেক্ট থেকে অ্যাড করি, যেরকম আমি যে বাসায় কাজ করি আমার কম্পিউটারে বসে, সেটারও একটা ফুটেজ অ্যাড করা যাক। তো আমি সেটারও একটা ফুটেজ অ্যাড করলাম, এটাও ডকুমেন্টারি স্টাইলে নেওয়া ছিল। তো এটাও আমি পিঞ্চ ইন করে আর কি ফ্রেমের সাথে সেট করিয়েছি, এটাও কিন্তু দেখতে ভালোই লাগছে, খারাপ না। তো এই ফুটেজটা, তারপরে হচ্ছে আমার যে আগের ফুটেজগুলো ছিল সেটা অ্যাড করলাম। প্লাস এবার আমি চিন্তা করছিলাম যে একটা বিল্কির ফুটেজ অ্যাড করব কি না। তো বিল্কির যে একটা ফুটেজ আছে এটা অ্যাড করে দেখলাম, এটা আমি যখন পিঞ্চ ইন করছি ক্যানভাসের সাথে সেট করানোর জন্য, তখন ওর মানে ফুটেজটা একটু ফেটে ফেটে যাচ্ছে। মানে এটা যেহেতু হরাইজন্টালি ভিডিও করা, আর এখানে লাইট একেবারেই কম, মানে আনএক্সেপ্টেবল লেভেলের কম। এটা যখন আমি জুম ইন করছি তখন দেখেন ওর যে শ্যাডো পার্টগুলো সেগুলো কেমন যেন জ্বলে জ্বলে যাচ্ছে, যেটা দেখতে ভালো লাগছে না। তো এই ফুটেজটা আমি রাখবো না, এই ফুটেজটা বাদ দিয়ে দিলাম। তো আমি অন্য কোনো ফুটেজ হয়তো বা অ্যাড করবো আমার এটার সাথে। তখন আমি চিন্তা করলাম যে মেবি একটু সেলফ কেয়ার, সেলফ প্যাম্পারিং যে সেশনগুলো আমার আছে সেগুলোর কিছু ফুটেজ অ্যাড করি, কারণ 2025-এ আমি নতুন করে নিজেকে নিয়ে একটু চিন্তাভাবনা করছি, একটু সিরিয়াস হয়েছি আর কি। তো আমি কিছু আমার খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছি, কিছু নিজের যত্ন আত্মীতে পরিবর্তন এনেছি। তো সেটার কিছু আর কি ফুটেজ অ্যাড করা যাক। তো খুঁজে খুঁজে আর কি সেই ফুটেজগুলো আমি এখানে অ্যাড করছি। তো এখানে যে এখন ফুটেজটা অ্যাড করলাম সেটার আপনারা একদম নিচে যদি খেয়াল করেন দেখবেন যে চুলার যে অংশটা সেটা ফ্রেমের সাথে তুলনা দিলে আপনাদেরকে আমি লিডিং লাইন শিখিয়েছিলাম। তো সেই লিডিং লাইন অনুযায়ী এটা কিন্তু সোজা না। তো আমি চুলাটাকে মানে ফ্রেমের সাথে একটু রোটেট করে ব্যালেন্স করে এটাকে সোজা করে দিলাম, যাতে এটা দেখতে চোখে না বাঁধে। এই ছোট ছোট ডিটেলগুলো কিন্তু হয়তোবা আপনি যখন খেয়াল করছেন না, ভিডিওটা এমনি এমনি দেখছেন, তখন আপনার হয়তোবা মনে হতে পারে দিস ইজ নট আ ভেরি বিগ ইস্যু, বাট ইট ইজ আ বিগ ইস্যু ওয়েন ইউ আর কম্পাইলিং ইট টুগেদার। আর এই ফুটেজটা অবভিয়াসলি ইট ইজ ভেরি ওভার স্যাচুরেটেড, লালের অংশটা, স্কিনটা সব কিছু দেখেন হলুদ আর লাল হয়ে গেছে।
এইরকম ফুটেজ সবসময় আপনারা স্যাচুরেশন কমিয়ে নিউট্রাল করে দেবেন, ওয়ার্মথ কমিয়ে দিবেন যাতে দেখতে সুদিং লাগে। তো আমি যেসব ফুটেজ নতুন অ্যাড করেছি সেগুলোর স্যাচুরেশন, ওয়ার্মথ লেভেল এগুলো ম্যানুয়ালি কালার গ্রেড করে কমিয়ে দিচ্ছিলাম। যেগুলোতে প্রয়োজন সবগুলোতে কিন্তু দরকার হয়নি, তবে যেসব ফুটেজগুলো অলরেডি বেশি ওভার স্যাচুরেটেড ছিল সেই ফুটেজগুলোতে আমার আলাদা করে কালার গ্রেডিং করা লেগেছে। তো আমি মোটামুটি আই থিঙ্ক আমি কম্পাইলেশনের শেষের দিকে আছি। এই ফুটেজে একটু ওয়ার্মথ কমাবো, এটা একটু হলদে বেশি ছিল, স্যাচুরেশনও একটু কমাবো। তো মোটামুটি আমার আই থিঙ্ক নতুন অ্যাড করা ফুটেজগুলোর স্যাচুরেশন এবং ওয়ার্মথের লেভেল আমি কন্ট্রোল করেছি। তো আমি আবারও এই পুরো ভিডিওটাকে, যেটা আমি করি যে বারবার প্লে করে দেখি, রিপ্লে করে দেখি, এটা আপনার কাছে যদি মনে হয় যে এটা সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট তখন হচ্ছে যখন আপনি ভিডিওটা কোনো রকমে পাবলিশ করে দিতে চান তখন। কিন্তু আপনি যদি মনে করেন যে একটা ভালো ভিডিও বানিয়ে পাবলিশ করব, তখন যত বেশি রিভিশন দিবেন, এটা আমি যদি ছোটোবেলার অভিজ্ঞতা থেকে বলি, আমাদের শিক্ষকরা, বাবা মায়েরা সবসময় বলতো যে বারবার রিভাইজ করো, রিভাইজ করলে ভুল ধরা পড়ে। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল ফর এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। আপনি রিভাইজ যত করবেন আপনার তত বেশি জিনিসটা পারফেক্ট হবে, সুন্দর হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। সো প্লিজ টেক ইউর টাইম অ্যান্ড প্লিজ বি অ্যাটেন্টিভ অ্যান্ড ইউ উইল গেট দ্য রেজাল্ট। তো এটা আমার ফাইনাল আই থিঙ্ক আউটপুট। এখনও পর্যন্ত আমি জানি না, বাট আই থিঙ্ক দ্যাট ইট ইজ ফাইনাল। তো আমি মোটামুটি স্যাটিসফাইড আমার যে পুরো ভিডিওটা সেটা নিয়ে। আমি ভিডিও যখন রেকর্ড করি তখন 1080p-তে রেকর্ড করি, কিন্তু আমি যখন ভিডিও সেভ করি ইনশটে তখন আমি অলওয়েজ 4K-তে সেভ করি এবং আমার ফ্রেম রেট থাকে 30, মানে 30 FPS-এ 30 ফ্রেম পার সেকেন্ডে আমি ভিডিও সেভ করি। সো দিস ইজ মাই প্রিসেট আর কি সেভিং মডিউল। আর এই ভিডিওর ফাইনাল যে আউটপুটটা সেটার লিঙ্ক আমি ক্যাপশনে অ্যাড করে দিলাম। আই হোপ ইউ উইল ফাইন্ড দিস হেল্পফুল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।